স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার কানাডার নাগরিকত্বের তথ্যও পেয়েছে সংস্থাটি। তাই পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকা বাংলাদেশের জন্য মর্যাদা হানিকর মনে করে দুদক। সকালে এক বিবৃতিতে দুদক জানায়, ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা ছিল না পুতুলের। তারপরও ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। কোনো কারণ ছাড়াই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরসঙ্গী করেছেন। সাইমা ওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে যেসব যোগ্যতা উল্লেখ করা হয়েছে তা কেবল কাগুজে ও ফরমায়েশি। মেয়ের অযোগ্যতাকে ধামাচাপা দেওয়ার লক্ষ্যে 2023 সালে G20 শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা পুতুলকে সঙ্গে করে ভারত নিয়ে যান। নিজের পারিবারিক প্রভাব এবং তার নিকটাত্মীয়দের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সরকারের বিপুল অর্থ অপচয় করেন। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। আদিত্য, সাইমা ওয়াজেদ পুতুলের এসব তথ্যের ব্যাপারে দুদক কিভাবে নিশ্চিত হলো? বিস্তারিত আপনার কাছে কি তথ্য আছে? ইশরাত, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, শুধুমাত্র সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়ে নয়, এবং পুরো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের যেসব সদস্য রয়েছে সেসব সদস্যদের বিরুদ্ধে আপনি জানেন যে বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে দুদক, এবং এর মধ্যে পূর্বাঞ্চলে প্লট কেনায় অর্থাৎ প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় সহ এবং পরিবারের বিভিন্ন সদস্য এবং কি সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে আজ সকালে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দুদক এই পর্যন্ত সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে বিশেষ করে সুনির্দিষ্টভাবে বেশ কিছু তথ্য জানিয়েছে, এবং সেখানে দুর্নীতি দমন কমিশন যেটি জানিয়েছে যে সাইমা ওয়াজেদ পুতুলের যে বাংলাদেশের বাইরে কানাডার নাগরিকত্ব রয়েছে, এবং সেই কানাডার নাগরিকত্বের বেশ কিছু তথ্য দুর্নীতি দমন কমিশনের কাছে রয়েছে বলে দুদকের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এছাড়া দুদক আমাদের কাছে এখন পর্যন্ত, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কেউ কথা বলেনি, দুদকের মহাপরিচালক কথা বলেনি, তবে দুদকের যে জনসংযোগ বিভাগ রয়েছে সেই জনসংযোগ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে সাইমা ওয়াজেদের পুতুলের কানাডাতে নাগরিকত্ব রয়েছে। এছাড়া তার বিষয়ে বিভিন্ন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে, এবং সাইমা ওয়াজেদ পুতুল নিজের পারিবারিক প্রভাব এবং তার নিকটাত্মীয়দের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিপুল অর্থ অপচয় করেছেন এমন তথ্য রয়েছে। এবং সবশেষ আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে সূচনা ফাউন্ডেশনের নামে, অর্থাৎ অটিস্টিক শিশুদের জন্য এবং বিশেষ করে পিছিয়ে পড়া শিশুদের জন্য যে সূচনা ফাউন্ডেশন রয়েছে, সেই সূচনা ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ করা হয়েছে, এবং এই আত্মসাতের অভিযোগে দুদক আজকে অনুসন্ধান শুরু করেছে, এবং অনুসন্ধানের পরে আরো। ধন্যবাদ আদিত্য। দুর্নীতি দায়ে গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সূর্যধুরীর গোপন লকারে কি আছে তা নিয়ে কৌতূহল দুর্নীতি দমন কমিশনের। কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত লকারটি খুলতে দুপুরে সেখানে পৌঁছায় দুদকের প্রতিনিধি দল। গত 19 জানুয়ারি অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডিতে এসকে সুরের বাসা থেকে 16,25,000 টাকা জব্দের সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে ভল্ট থাকার তথ্য পায় দুদক। পরে সংস্থাটি জানতে পারে সেটি ভল্ট নয়, কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার বা সেফ ডিপোজিট। এরপর দুদক থেকে বাংলাদেশ ব্যাংকে দেয়া চিঠিতে লকারের সামগ্রী স্থানান্তর ও হস্তান্তর না করতে বলা হয়। জুলাই আগস্টে দায়িত্বে থাকা র্যাবের ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে শুনানি শেষে এই পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শুনানিতে হারুনুর রশিদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার পরিকল্পনা, হেলিকপ্টার থেকে গুলি, বাহিনীর সদস্যদের অপরাধ থেকে বিরত না রাখার ব্যর্থতা সহ নানা অপরাধ তুলে ধরা হয়। সেখানে র্যাবের ডিজি নির্দেশদাতা হিসেবে ছিলেন বলে তুলে ধরা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে এসআই আব্দুল মালেককে 30 জানুয়ারি ও কনস্টেবল মুকুলকে 28 জানুয়ারি জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।
ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা, তাদের নির্যাতন করা এবং তাদের উপরে হেলিকপ্টার ব্যবহার করে এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন, সেটা তিনি করেছিলেন হারুনা রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে। প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, তবে তার আগে মাঠ তৈরি করে দেওয়ার তাগিদ দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে দেওয়া কিছু সুপারিশ নিয়ে প্রশ্ন তুলে সিইসি বলেন, এতে খর্ব হবে নির্বাচন কমিশনের স্বাধীনতা। সকালে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাথে মতবিনিময়ে এসব কথা বলেন সিইসি। জানান, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে দলটির নিবন্ধন থাকার উপর। 4 মাসের কর্মযজ্ঞে 18টি বিষয় ধরে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এতে রয়েছে নির্বাচন কমিশনের জবাবদিহি সংসদীয় কমিটির কাছে ন্যস্ত, সীমানা পুনর্নির্ধারণে স্বাধীন কর্তৃপক্ষ গঠন করা এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়নের মতো প্রস্তাবনাও। তবে এসব প্রস্তাবনা নিয়ে প্রশ্ন তুললেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণের জন্য অন্য কোনো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত, 16 আনা প্রস্তুত। আমাদের তরফ থেকে আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, তবে তার আগে মাঠ তৈরি করে দেওয়ার তাগিদও দেন সিইসি। সুতরাং 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ইলেকশন করতে পারে, আমিও পারতাম, আমরাও পারতাম, যদি এই জিনিসগুলো যদি ফিক্স থাকতো। কিন্তু আমার কাছে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। সুতরাং সময় এটা রিলেটিভ টার্ম, সব কিছু ঠিক থাকলে 3 মাস দিয়েও করা যায় ন্যাশনাল ইলেকশন। আর ঠিক না থাকলে খুব কষ্ট করে অ্যাচিভ করতে হবে টাইমলাইন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নে সিইসি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিকভাবে। মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে শুনেছি, প্রেস উইং থেকে শুনেছি যে ওনারা ওই আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। সুতরাং এই ডিসিশনটা ইসি নেবে না, সুতরাং এটা বোধহয় রাজনৈতিকভাবেই হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। জাতীয় নির্বাচন আয়োজনে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করতে চায় না ইসি। প্রধান কমিশনার বলেছেন, জনগণই পাহারাদার হয়ে ঠেকাতে পারে সকল অনিয়ম। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথে অন্তর্বর্তী সরকার হাঁটার চেষ্টা করলে শেখ হাসিনার মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। আমির খসরু আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন, তাই যে কোনো সংস্কারের জন্য জনগণের কাছে যেতে হবে। নির্বাচিত সংসদ ছাড়া কোনো সংস্কারই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের অথবা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ গত কয়েকদিনে পাওয়া গেছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, তিনি যতটুকু জানেন আর বিশ্বাস করেন তার মধ্যে একটি হলো বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন। এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষ। আসিফ নজরুল লিখেছেন, গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ও ছাত্রনেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে, এমন খবরও প্রকাশিত হয়েছে। জাতীয়করণের দাবিতে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবার সময় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মাদ্রাসা শিক্ষকদের বাধা দিয়েছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। ইকবাল, বর্তমানে সেখানে পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত।
ইশরাতে যে ইফতেদারি যে মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন তারা যে জাতীয়করণের দাবিতে আন্দোলন করছিলেন তাদেরকে আজকে বেলা 1টার দিকে কিন্তু তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গেলে তাদেরকে পুলিশ শাহবাগ মোড়ে বাধা দেয়। এখন কিন্তু যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন যে শাহবাগ জাদুঘরের সামনের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, যেহেতু তারা বেশ প্রায় 8 দিন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই আন্দোলনটি করে যাচ্ছিলেন যে তাদের যে দীর্ঘদিনের দাবি, তাদের এই যে ইফতেদারি স্বতন্ত্র মাদ্রাসার জাতীয়করণের দাবিতে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন। যেহেতু তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে স্মারকলিপি তাদের দাবি দেওয়া নিয়ে যাওয়ার পথে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সেক্ষেত্রে কয়েকজন আহত হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি। আর এখানে যে শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তাদের যে শান্তিপূর্ণ যে পদযাত্রাটি ছিল সেটি কিন্তু পুলিশ তাদেরকে এই মিছিল করার অনুমতি দিয়েছিল। পরে তারা শাহবাগ মোড়ের দিকে আসলে তাদেরকে পুলিশ বাধা দেয়। বাধা দেওয়ার ফলে এখানে জলকামান নিক্ষেপ করে, এতে কয়েকজন আহত হন এবং তারা দাবি করছেন শিক্ষকরা যে তাদেরকে লাঠিচার্জও করেছে পুলিশ এবং টিয়ার সেলও নিক্ষেপ করেছে, এতে কয়েকজন আহত হয়েছেন। এবং আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ যেটুকু জানিয়েছে যে পুলিশ যে ব্যারিকেডটি ছিল সেটিতে তারা ভাঙচুর করে এবং ব্যারিকেড ভেঙে সামনের দিকে যেতে চাইলে তখন পুলিশ জলকামান নিক্ষেপ করে। তবে পুলিশ এই বিষয়টি অস্বীকার করেছেন যে তাদের উপর লাঠিচার্জ করেছে। পুলিশ বলছে যে তারা কোনো লাঠিচার্জ করেনি এবং শিক্ষকরা দাবি করছেন যে তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে এবং শিক্ষকরা যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন আমাদেরকে। ইশরাত, এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে শেষ অবস্থা। ধন্যবাদ ইকবাল অনেক। এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। সংস্কার আর নির্বাচন এ নিয়ে খুলনার রাজনীতির মাঠ এখন সরগরম। যুগপৎ আন্দোলন সংগ্রামে থাকা রাজনৈতিক দলগুলোর তৃণমূলের নেতাদের মাঝে এ নিয়ে বিরোধ এখন তুঙ্গে। কোনো রাজনৈতিক দল চায় নির্বাচিত রাজনৈতিক দল দেশের প্রয়োজনীয় সংস্কার করবে, একই ইস্যুতে ভিন্ন মত আছে। কারো দাবি প্রয়োজনীয় সংস্কার শেষেই হোক নির্বাচন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব থাকলে দ্রুত সংস্কার ও নির্বাচন দেওয়া সম্ভব। সরকারের পট পরিবর্তনে বদলেছে দেশের রাজনীতির চিত্র। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর অনেক রাজনৈতিক দল মাঠে ময়দানে সরব হলেও খুলনার রাজনীতির মাঠে পতিত আওয়ামী লীগ নেই বললেই চলে। দীর্ঘ সময় নির্যাতন, নিপীড়ন আর পাহাড়সম মামলার জটে চাপা পড়া দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি এখন ব্যস্ত দল গোছাতে। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া 31 দফা নিয়ে গণসংযোগ চালাচ্ছে দিনরাত। বর্তমান পরিস্থিতিতে নেতা থেকে শুরু করে তৃণমূল কর্মী সবারই অভিন্ন দাবি জাতীয় নির্বাচনের আগে রোডম্যাপ ঘোষণার। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের পথ, উত্তরণের একমাত্র পথ। নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত সম্ভব এবং সেই গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই যত রকমের সংস্কার আছে সমস্ত সংস্কার সম্ভব। যে কারণে আমরা মনে করি অনতিবিলম্বে নির্বাচনের তারিখ রোডম্যাপ ঘোষণা করা হোক। তবে নির্বাচনের ইস্যুতে একাট্টা হলেও খুলনা মহানগরীতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব অনেকটাই স্পষ্ট। যার নেতৃত্বে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকুবুল ইসলাম বকুল। এদিকে খুলনা 2 আসনের সম্ভাব্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক এমপি আলী আসগর লবিব, আর খুলনা 3 আসনের সম্ভাব্য প্রার্থী রকুবুল ইসলাম বকুল এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম। সভা সমাবেশের মাধ্যমে নিজেদের সাংগঠনিক ভিতটা আরও মজবুত করছে জামায়াত ইসলামী। মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আগামী রাজনীতির পথে হাঁটতে চায় দলটি। জামায়াত আগে সংস্কার পরে নির্বাচন চায়। তাদের আশঙ্কা সংস্কার না হলে নির্বাচিত রাজনৈতিক দল পতিত সরকারের মতো স্বৈরাচারী হয়ে উঠতে পারে। তবে নির্বাচন যখনই হোক না কেন তলে তলে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে দলটি। এরই মধ্যে খুলনা 5 ও 6 আসনে প্রার্থী ঘোষণা করলেও মহানগরের 2 ও 3 আসনের প্রার্থী ঘোষণায় সময় নিচ্ছে। গণতান্ত্রিক টোটাল প্রক্রিয়াটাই ধ্বংস করে দিয়েছে। ফলে এই সার্বিক বিষয়গুলো একটা সংস্কারের অধীনে না আসলে তাহলে দেখা যাবে যে একটা নির্বাচন হয়ে গেল, পুরনো কোনো সিস্টেমে আবার ওই নির্বাচিত সরকার ওই সিস্টেমে চলবে, মানুষ আবার সে আগের জায়গায় থাকবে। এদিকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া সমন্বয়করা বলছেন বিদায়ী সরকার রাষ্ট্রের সব সেক্টরকে নষ্ট করে গেছে। এখন সব খাতেই সংস্কার প্রয়োজন, তারপরেই নির্বাচন চান তারা।
অবশ্যই নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে বাংলাদেশে। সকল পর্যায়ে যে দুর্নীতি অনিয়ম ছড়িয়ে পড়েছিল সেটি সংস্কার করতে হবে। রাজনৈতিক দলগুলোর অবস্থান যাই হোক না কেন, সম্প্রীতি ও সহযোগিতাপূর্ণ মনোভাব থাকলে দ্রুত সংস্কার ও নির্বাচন দেওয়া সম্ভব, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। আমাদের সংস্কার চাই আন্তরিকভাবে, সবাই আন্তরিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। এই রাজনৈতিক দলগুলোকে একত্র করে এই সংস্কারগুলো করা, এবং এই সংস্কার করাটাই আমি মনে করি আমাদের জন্য মঙ্গলজনক হবে। সংস্কার বা নির্বাচন যাই হোক না কেন, তৃণমূলের রাজনীতিকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ের কর্মীদের মূল্যায়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন স্থানীয় রাজনীতিবিদরা। ডিবিসি নিউজ ডেস্ক। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সাবেক সেনাপ্রধান KM শফিউল্লাহ মারা গেছেন। রবিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 90 বছর বয়সী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শফিউল্লাহ নানা অসুখে ভুগছিলেন। শুরু হয় স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম। মুক্তিযুদ্ধের শুরুতেই সামরিক অফিসার শফিউল্লাহ ছিলেন 3 নম্বর সেক্টরের কমান্ডার। পরে 3টি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে এস ফোর্সের নেতৃত্বে আসেন তিনি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য পান বীর উত্তম খেতাব। 1934 সালের 2রা সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেয়া KM শফিউল্লাহ দেশ স্বাধীন হওয়ার পর 1972 থেকে 75 সাল পর্যন্ত সেনা প্রধানের দায়িত্ব পালন করেন। পরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। 1991 সালে দেশে ফিরে এলে তাকে 1 বছর ওএসডি করে রাখা হয়। পরের বছর তিনি স্বেচ্ছায় অবসরে যান। 1995 সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং 96 সালে নৌকা প্রতীকে নির্বাচন করে নারায়ণগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড, ফ্যাটি লিভার সহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন KM শফিউল্লাহ। 2রা জানুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় শফিউল্লাহকে। রবিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ ডেস্ক। BPL এর ম্যাচ কভার করতে মিরপুরে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, ঢাকায় প্রথম পর্বে আমরা দেখেছি যে দর্শকরা টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। আজকে আবারও মিরপুরের মাঠে গড়িয়েছে BPL এর ম্যাচ। এবার পরিস্থিতি কেমন দেখছেন? আজকে আমরা যেটা দুপুরে জানিয়েছিলাম যে দর্শক সংখ্যা খুব কম মনে হয়েছিল, আমাদের ফাঁকা মনে হয়েছিল স্টেডিয়ামের যে রাস্তাটা থাকে সেখানটাতে। তবে সময় গড়ানোর সাথে সাথে কিন্তু দর্শকের পরিমাণটা বেড়েছে, যেহেতু আজকে বরিশালের খেলা আছে, আমরা বরিশালের দর্শকদের আধিক্য দেখতে পেয়েছি, এবং বিকালে যেহেতু রংপুরের ম্যাচও আছে, বরিশাল এবং রংপুরের দর্শকদের কিন্তু আমরা আধিক্য দেখতে পাচ্ছি, এবং এখন পর্যন্ত বেশ ভালো দর্শক হয়েছে বলতে হবে। এবং দিনের যে দ্বিতীয় ম্যাচটা আছে সেটা গড়াতে এখন অনেক সময় বাকি, দর্শকরা কিন্তু এখনও আসছেন মাঠে। সেই জায়গায় বলতে হবে যে ছুটির দিন না হওয়ার পরও আশাব্যঞ্জক দর্শক হয়েছে স্টেডিয়ামে মিরপুরে, এবং হয়তোবা যখন আরও ছুটির দিনগুলো আসবে, সামনে আরও অনেকগুলো ম্যাচ আছে BPL এর মিরপুরে, এবং মিরপুরের শেষ পর্ব, এখানেই ম্যাচ BPLটা শেষ হবে, সেই জায়গায় আরও বেশি দর্শক দেখতে পাবো। আর একটু জানিয়ে রাখি, একটা BPL এ এবার ক্রিকেটারদের যে পেমেন্ট সেটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে, সেই জায়গায় সেই আলোচনাটা কিন্তু এখনও চলমান। দুর্বার রাজশাহী, তাদের আজকে ম্যাচ আছে সন্ধ্যায়, কিন্তু তাদের আজকে ম্যাচে নামার আগে তাদের অর্ধেক পেমেন্ট ক্রিকেটারদের যে দেওয়ার কথা সেটা কিন্তু এখনও পর্যন্ত প্লেয়াররা পায়নি, বা পেমেন্টের যে চেক সেটা পায়নি। আমরা দলের সূত্র থেকে জানতে পেরেছিলাম যে আজকের মধ্যে দিয়ে দেবে, অন্তত চেকটা আজকের দলের মধ্যে দিয়ে দিতে পারবে, যেটা ক্রিকেটাররা পরের দিন সকালে সেটা ক্যাশ করতে পারবে। তবে এখনও পর্যন্ত যে তথ্য আছে সেটা হচ্ছে যে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা কেউ এখনও পর্যন্ত চেক পায়নি, এবং এই দলটাকে নিয়ে কিন্তু শঙ্কাটা ছিল, এখন আবারও শঙ্কাটা জেগেছে। ঢাকা পর্বে তারা আসলে কি করবে? এই দলটা সুপার 4-এ যাওয়ার মতো অবস্থায় আছে, কাগজে কলমে এখনও তাদের সুপার 4-এ যাওয়ার জায়গাটা আছে, কিন্তু একটা দলের ক্রিকেটাররা যখন পেমেন্ট পাচ্ছে না, সেই দলের মধ্যে কি চলে, যে নেতিবাচক ভাইবগুলো চলে, সেই সব কিছু নিয়ে সুপার 4-এ গিয়ে একটা দল কি করতে পারবে বা সুপার 4-এ যেতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু বেশ শঙ্কা জাগে। BPL এর যে মান, BPL এর যে খ্যাতি, বা বাংলাদেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে বড় যে টুর্নামেন্ট এবং বাংলাদেশের ব্র্যান্ড বলা হয় BPLকে, সেই ব্র্যান্ডটা কিন্তু দিন দিন তলানের দিকে যাচ্ছে, শুধুমাত্র মাঠের বাইরের এই সব ছোট ছোট বিষয়গুলো নিয়ে, যেগুলো খুব সহজেই চাইলে সমাধান করা যায়। গতকাল BCB থেকেও বলা হয়েছে তারা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছেন, কিন্তু BPL এর এখন শেষ পর্যায়ে আছে, BCB এখনও পর্যন্ত সেগুলো সমাধান আনতে পারেনি, এবং ফ্রাঞ্চাইজি দলগুলো তাদের যে কথা দেয়া কথা সেটা এখনও রাখতে পারেনি। সব কিছু মিলে একটা হজবরল অবস্থায় আছে BPL।
ধন্যবাদ মামুন। এবার আর কিছু সংবাদ এক নজরে। রাজশাহীর খোড়াশালে শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সকালে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এই সময় নদী জায়গা রক্ষায় অভিযান নিয়মিত চলবে বলে জানান তারা। চট্টগ্রাম কাস্টমস হাউসে সাবেক এমপিদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা ২৪টি বিলাসবহুল গাড়ির নিলাম শুরু হচ্ছে। আজ থেকে অনলাইনে এসব বিলাসবহুল গাড়ির নিলাম শুরু হওয়ার কথা রয়েছে। ১২তম সংসদ বিলুপ্তির পর নিলামে ৮ গুণ বেশি শুল্ক আদায়ের মাধ্যমে ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের আশা করছে কাস্টমস হাউস। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রতিবাদ ও ন্যায্য মজুরির দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। তাদের অভিযোগ ১৬ বছর ধরে একটি সিন্ডিকেট বন্দরের শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত রেখেছে। বন্ধ রয়েছে আমদানি পণ্যের লোড আনলোড কার্যক্রম। জীবাশ্ম জ্বালানিকে না বলুন স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত হয়েছে। সকালে পায়রা চত্বরে সচেতন নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি নির্ভর প্রকল্পে অর্থায়ন ও এর ব্যবহার ক্রমান্বয়ে কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। পরিষ্কার করতে হবে। আজকে আমরা দেখি যে সচেতন নাগরিক কমিটি গাজীপুরের শফিপুরে চীনা দূতাবাসের সৌজন্যে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজার এলাকায় এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।